তো হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আপনাকে আমাদের অন্য একটি ক্লাসে, বাংলা প্যাডাগজির অন্য একটা ক্লাসে। তো ঠিক আছে, আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে বলবেন না। এবং কোন প্রশ্নের কারেক্ট আনসার কোনটা কারেক্ট হবে সেটা আমরা বলার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই প্রত্যাশা রাখছি, কারণ এতে করে আপনাদেরও যে ক্যাপাসিটি বিল্ডিংটা ডেভেলপড হবে। অর্থাৎ আপনাদের কার কতটা আনসার কারেক্ট হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। এবং প্রতিদিন আমাদের এই চ্যানেলে নিয়মিত ক্লাস আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবেন। ধন্যবাদ। তো দেখুন, সওয়াল নাম্বার 106, প্রথম প্রশ্ন। নিবিড় পাঠ বা এক্সটেন্সিভ রিডিং যে পঠন দক্ষতাকে নির্দেশ করে তা হলো। এক্সটেন্সিভ রিডিং যে পঠন দক্ষতাকে নির্দেশ করে তা কি? অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং কি এবং ইন্টেন্সিভ রিডিং কি? মনোরঞ্জনের জন্য পড়া, সম্পাদনার জন্য পড়া, পাঠটিকে গভীরভাবে বোঝার জন্য পড়া, পাঠটি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়ার জন্য পড়া। তো এক্সটেন্সিভ রিডিং মানে কি? পাঠটিকে গভীরতর রূপে বোঝার জন্য পড়া, খুব ভালোভাবে বোঝার জন্য আমরা পড়ব। দ্যাট ইজ কল এক্সটেন্সিভ রিডিং। নেক্সট, কোনো পাঠ বা টেস্টকে আনুপঙ্খিক তথ্যাবলীর জন্য পড়া। আমরা কিছু তথ্য কালেকশন, অনলি ফর ডাটা কালেকশন করব। এটা পাঠ পড়ে হয়তো আমরা এখান থেকে ডাটা খুঁজছি, এটা কোনো একটা বিষয় আমাদেরকে খুঁজতে হবে, জানতে হবে। তো বিষয়টা আমরা এই সম্পূর্ণ পত্রিকার কাগজটা এটা থেকে পড়ে আমরা এই তথ্যটা খুঁজে বের করব। এই যে পড়াটা হচ্ছে কী ধরনের পড়া? ব্যাপক পাঠ মানে এক্সটেন্সিভ, আনন্দ পাঠ না প্রসেস রিডিং না ইন্টেনসিভ রিডিং? কারেক্ট অ্যান্সার কী হবে? 107 কারেক্ট অ্যান্সার। কমেন্ট বক্স তাড়াতাড়ি করুন ভাই। আমরা অফিসিয়াল আনসার চেক করছি কি রয়েছে অফিসিয়াল আনসারে। ওয়া, বহুত বড়িয়া ভাই। কারেক্ট আনসার কী হবে বলুন তো? সম্পূর্ণ একটা পেপার কাট আমাদের কাছে রয়েছে। পেপার কাটটা আমরা পড়লাম, পড়ে এখান থেকে শুধুমাত্র একটা তথ্য আমরা বের করলাম, এবং এই তথ্যটা বের করার জন্য আমরা পড়েছি। দ্যাট ইজ কল নিবিড় পাঠ। ঠিক আছে, খুব ভালো করে পড়েছি যাতে করে মিস না হয়ে যায় টপিকটা। ঠিক আছে না? মিস হলে কিন্তু তথ্যটা পাবো না। লিখন প্রক্রিয়ায় খসড়া বা নকশা প্রণয়ন ড্রাফটিং করা হয়। লিখন প্রক্রিয়া ড্রাফটিং কখন করা হয়? যখন আমরা লিখব, রাইটিং প্রসেস। রাইটিং প্রসেসে ড্রাফটিং কখন করব? পরিকল্পনার পর, পুনরীক্ষণের পরে, সম্পাদনার পরে না পুনর্লিখনের পরে? আমরা ড্রাফট লেখার সময় ড্রাফট বানানো হয়। লেখারও 5টা বা 6টা স্টেপ রয়েছে। ঠিক আছে, এই 6টা স্টেপে কিন্তু আমাদের লিখনটা সম্পন্ন হয়, স্টেপ, প্রত্যেকটা স্টেপ। তো এই ড্রাফটিং তার মধ্যে একটা স্টেপ হচ্ছে ড্রাফটিং। তো ড্রাফটিংটা আমরা প্ল্যানিংয়ের পরে করব না রিভিউর পরে করব না এডিটিংয়ের পরে করব না রিরাইটিংয়ের আগে? অর্থাৎ ড্রাফটিংয়ের ঠিক আগে কি হয়? প্রশ্নটা হচ্ছে যে ড্রাফটিংয়ের ঠিক আগে কি আসবে সেটা আমাদের বসাতে হবে, তাই না? তো এটা কারেক্ট অ্যান্সার হবে প্ল্যানিং। প্রথমে পরিকল্পনা করে প্ল্যানিং করব, কি লিখবো, প্ল্যানিংয়ের ঠিক পরেই আমাদের কী হবে? একটা ড্রাফটিং হবে। ঠিক আছে, লিখন প্রক্রিয়ার শেষ ধাপ কি? রাইটিংয়ের যে স্টেজ রয়েছে, এই স্টেজের একদম শেষ ধাপ বা লাস্ট স্টেজটা কি? প্রকাশনা, পাবলিশিং, মাইন্ড চিন্ত্রণ বা মাইন্ড ম্যাপিং, ত্বরিত বিকল্প চিন্তা বা বিচার বিবেচনা বা ব্রেনস্টর্মিং যাকে বলা হয়, বা রিভিউ। তো রাইটিং স্কিল বা রাইটিং প্রসেসের একদম লাস্ট স্টেপটা কী হবে? কমেন্ট করুন তো তাড়াতাড়ি ভাই, কী হতে পারে? বড়িয়া কোয়েশ্চেন, মজাদার কোয়েশ্চেন ভাই। এই ধরনের প্রশ্ন পাবেন ভাই আপনারা এক্সামে, কারণ অনলাইন কোয়েশ্চেন পেপার অনেক রিপিট হয়। আমরা দেখেছি 22-এর প্রশ্ন 23-এ এসেছে 1-2টা, 24-এ এসেছে 1-2টা। তো এবারে যে এক্সামে আসবে না সেটা কোনো কথা নয়। লিখন প্রক্রিয়ার শেষ ধাপ কি? লিখন প্রক্রিয়ার একদম লাস্ট কি? লাস্ট হচ্ছে কি? প্রকাশনা বা পাবলিশিং। ঠিক আছে, পাবলিশ করে দিলাম তো শেষ, আর কি করব? আমি একটা বই লিখলাম, লেখা স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করতে করতে সবার শেষে লেখাটা শেষ করে আমি কি করলাম? পাবলিশ করে দিলাম, লেখাটা শেষ হয়ে গেল। তারপর কি আর কিছু বাকি আছে? না। মুক্ত লিখন বা ফ্রি রাইটিং হচ্ছে, ফ্রি রাইটিং কি? মুক্ত লিখন বা ফ্রি রাইটিং মানে কি? যে কোনো উৎস থেকে ঋণ নিয়ে লেখা, কবিতা হয়ে ওঠা লেখা, নিয়মবিধির তোয়াক্কা না করে যা মনে আসে তা লেখা,
কোনো কিছু না জেনে আনুপাঙ্কিক হিসাব লেখা বা জার্নালে আনুপাঙ্কিক হিসাব লেখা। তো মুক্ত লিখন বা ফ্রি রাইটিং শব্দের অর্থ কি? ফ্রি। ফ্রি মানে কোনো বাধা নিষেধ নাই, যা মনে আসে তা লেখো, দ্যাট ইজ কল নিয়ম বিধির তোয়াক্কা না করে মনে যা আসে তা লেখা। শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? শিক্ষিকা অর্থবোধ, তিনি বলছেন না অর্থ দরকার নেই, আমার বাক্যের বিন্যাসগুলো যদি মনে রাখে তো সাফিসিয়েন্ট। এখানে তিনি কোন পদ্ধতি অনুসরণ করছেন? ব্যাকরণ, অনুবাদ, যোগাযোগ পন্থা, প্রত্যক্ষ না গঠনমূলক? আমরা দেখতেই পাচ্ছি এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ফলো করা হয়েছে। কারণ বাক্যের বিন্যাস, বাক্য কীভাবে গঠন হয়, প্রথমে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা যদি তার মনে থাকে তখনই একটা ছাত্র সাফিসিয়েন্ট অ্যাকর্ডিং টু শিক্ষিকা। এই যে পদ্ধতি, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। বাক্যের গঠনগত পদ্ধতি সম্পর্কে তিনি সচেতন। নেক্সট, ভাষার ক্ষুদ্রতম একক কি? বড়িয়া কোয়েশ্চন ভাই। ভাষার ক্ষুদ্রতম একক কি? মরফিউম, সিমেন্টিক, ফনিম না সেন্টেক্স? এই কোয়েশ্চনটা আমাদের ইংলিশ প্যাডাগজিতেও কিন্তু আসে। দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ। মিনিংফুল একটা থাকবে, কারণ অর্থপূর্ণ রয়েছে, তাই না ভাই? তো ইংলিশ প্যাডাগজিতেও কিন্তু আমরা প্রশ্ন পাই। তো দেখুন কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো, কী হতে পারে? 112 কী হবে? এটা হবে ফনিম। ক্ষুদ্রতম উচ্চারণ, ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে কি আমাদের? ফনিম। একজন শিক্ষিকা মনে করেন যে অন্যান্য দক্ষতা বা সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে। এ ব্যাপারে তিনি কোন তাত্ত্বিকের সঙ্গে একমত হচ্ছেন? অর্থাৎ কোন তাত্ত্বিক একথা বলেছেন? আমরা ডাইরেক্টলি একথা বলতে পারি, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, তো আমরা ডাইরেক্ট একথা বলতে পারি যে কোন তাত্ত্বিক বা কোন সাইকোলজিস্ট বলেছেন যে অন্যান্য দক্ষতা ও সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে, বা মানুষ ভাষা অভিজ্ঞতার মাধ্যমে শিখে, কথাটা কে বলেছেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। পিয়াগেট, চমস্কি, স্কিনার বা ভাইগোটস্কি? 113 কি হবে কারেক্ট আনসার? আরে ভাই স্কিনার কি বলেছেন? ভুলভাল কেন উত্তর দিয়েছেন? স্কিনার কথাটা বলেছিলেন যে মানুষ ভাষা শেখে কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে। বড়িয়া ভাই। শিশুদের সঙ্গে সরল ভাষায় অর্থাৎ সিম্পল স্পিচ, উচ্চ স্বরাগম অর্থাৎ হাই পিচ এবং স্বরের উত্থান পতন সহকারে কথা বলা কিসের দৃষ্টান্ত? শিশুদের সঙ্গে আমরা অনেক সময় সহজ ভাষায় কথা বললাম, কোনো কোনো সময় উচ্চ স্বরে কথা বললাম, আবার কোনো কোনো সময় উচ্চ নিচ্চ স্বর মিলিয়ে কথা বললাম। এই যে কথা বললাম সেটা কিসের দৃষ্টান্ত? অতি সাধারণীকরণ, ভাষাতাত্ত্বিক কথন, বেলিং বা বালভাস বা বাবলিং যাকে বলা হয়, তারপর শিশু পরিচালিত কথন, চাইল্ড ডাইরেক্টেড স্পিচ। এটা কারেক্ট আনসার হচ্ছে চাইল্ড ডাইরেক্টেড স্পিচ, শিশু পরিচালিত কথন। শিশুদের পরিচালনা করতে গেলে কখনো কখনো খুব নরম স্বরে কথা বলতে হয়, কখনো কখনো মিডিয়াম স্বরে কথা বলতে হয়, কখনো কখনো যখন শিশুরা কথার অবাধ্য হয়ে যাচ্ছে আর কন্ট্রোল করা যাচ্ছে না তখন একটু হাই স্পিচে কথা বলতে হয়। ব্যাপার বুঝতে পারছেন? দ্যাট ইজ কল্ড চাইল্ড ডাইরেক্টেড স্পিচ। ওয়াও, আবার চলে আসলো শিক্ষণ অক্ষমতা। যে শিক্ষণ অক্ষমতা লার্নিং ডিসেবল থাকিলে ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয় বলে পঠন সমস্যা দেখা দেয়, তাকে কি বলে? পঠন সমস্যা। দেখুন প্রশ্ন যতই ঘুরিয়ে ফিরে দেখ না কেন, প্রশ্নের মধ্যখানে কিন্তু একটা ইঙ্গিত আমাদের দিয়ে দেয়। প্রশ্ন যতই ঘুরিয়ে ফিরিয়ে দেখ না কেন বাবা, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত আমাদের দিয়ে দেয়, যে ইঙ্গিতের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কারেক্ট আনসার কি হবে। ভাই আমরাও শিখে গেছি ভাই, তারা জানে না। দেখুন এখানে দেখুন কি বলেছে, লার্নিং ডিসেবিলিটি থাকলেও ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয়, এইসব অনেক কথা বলেছে, আমরা কিচ্ছু জানবো না। এখানে শুধু দেখবো পঠন সমস্যা দেখা দেয়, পঠন সমস্যা রিডিং। তো রিডিং প্রবলেম হলে কি হয়? ডিসলেক্সিয়া। আমরা অনেক শিখেছি ভাই, ডিসলেক্সিয়া কোথায় আছে খুঁজে নাও। অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 ডিসলেক্সিয়া। যদি সেখানে বলতো এই সব সমস্যা সমাধান করে তার লিখনের সমস্যা দেখা দেয়, দ্যাট ইজ কল্ড রাইটিং। রাইটিং হলে কি হবে? ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া।
এখানে তার ম্যাথসের গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে, যোগ বিয়োগ পূরণ ভাগ করতে পারছে না। গাণিতিক সমস্যা দেখা যায় ডিসক্যালকুলিয়া, ক্যালকুলেটর থেকে ক্যালকুলিয়া, ভেরি সিম্পল। ভাষাগত সমস্যা, দ্যাট ইজ কল অ্যাফাজিয়া, 4টা কমপ্লিট। দ্যাট ইজ কল কনসেপ্ট ইজ ক্লিয়ার, কনসেপ্ট ইজ দ্য মোস্ট পাওয়ার। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর উচ্চারণে ভুল হয়, ওয়াও বড়িয়া, ক্লাস 6-এ পড়ে কিন্তু তার উচ্চারণে ভুল হয় ভাই, এবার আপনি কী করবেন? এই দেখুন, শিক্ষিকা তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন। কিভাবে একজন শিক্ষিকা, আপনি কি করবেন? ধরে নিন আপনি একজন শিক্ষিকা ভাই, আপনাকে বলছি, আপনি ভিডিও দেখছেন, আরে ভাই আপনাকে বলছে ওই যে আপনি যে দেখছেন যে আমার ক্লাসটা, আপনাকে বলছি, আপনি একজন ধরে নিন, আপনি একজন শিক্ষক ধরে নিন, ক্লাস 6-এর, আপনি ক্লাসে গেছেন, ক্লাস 6-এর একজন ছাত্র কিন্তু ভুল করছে উচ্চারণ করতে, তো আপনি কি করবেন বলুন তো? কমেন্ট করুন না, কি 1 2 3 4 কী হলো 116, কী করবেন আপনি? আপনি আপনার মত কমেন্ট করুন। দেখুন অপশনে কী দিয়েছে দেখি। তার মা বাবাকে ডেকে অভিযোগ জানাবেন। প্রথমে তার মা বাবাকে ডেকে আনবেন, এই তোমার ছেলে তোমার মেয়ে বানান ভুল করছে, উচ্চারণ ভুল করছে, এই বাড়িতে ঠিকঠাক করুন, এভাবে তার মা বাবাকে গরম দেবেন, নাম্বার 1। নাম্বার 2, ভুল করার সময় তাকে এই এখানে ভুল হয়েছে চপ, এটা তারপর আপনাকে সংশোধন করে দেবেন। তারপর কি করবেন? তার বলা শেষ হলে, তার কথা বলাটা শেষ হলে তাকে বলবেন, তোর কথাটা শেষ তো, তো এবারে এখানে এই শব্দটা হবে না, এটার উচ্চারণ ওই জিনিসটা হবে। আপনি তাকে সঠিক উচ্চারণটা তাকে শুনিয়ে দেবেন আফটার কমপ্লিট হিজ স্পিচ অর হিজ রেসিটেশন। তার কবিতা বা তার গল্প বা তার যা কিছু বলার, তা বলার শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন, মধ্যেখানে তাকে ডিস্টার্ব দেবেন না। আরেকটা হচ্ছে 4 নম্বর, কি সঠিক উচ্চারণটির পুনরাবৃত্তি করবেন। তো কারেক্ট আনসার কী হবে অ্যাকর্ডিং টু ইউ? আপনি যে আমার ভিডিও দেখছেন, আপনাকে বারবার বলছি, অ্যাকর্ডিং টু ইউ কারেক্ট আনসার কী হবে? 1 2 3 4 কমেন্ট করুন। 116 এর কারেক্ট আনসার কী হবে ভাই? ফাটাফাটি কারেক্ট আনসার চাই। প্রথম, মা বাবাকে ডেকে অভিযোগ জানাবেন না, সঠিক উচ্চারণটি পুনরাবৃত্তি করবেন না, ভুল করার সময় তাকে থামতে দেবেন না। নিয়ম হচ্ছে, ছাত্ররা যখনই ভুল করবে, যে কোনো ব্যাপারে ভুল করবে, সেটা আপনার রিডিং হোক, স্পিকিং হোক, রাইটিং হোক বা লিসেনিং হোক, যে কোনোটাতে ভুল করুক, আপনি তাকে ডাইরেক্ট আপনি তৎক্ষণাৎ তাকে বলবেন না, আফটার কমপ্লিট দিস টাস্ক, তার কাজটা শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন যে তোমার ওই জায়গাটাতে ভুল হয়েছে, বা তুমি যে উচ্চারণ করেছিলে ওই উচ্চারণটা, ওই শব্দটা তোমার ভুল হয়েছে, ওটাকে শুদ্ধভাবে এইভাবে হবে। লেখার সময় যদি হয়, তো দেখো তুমি এই বানানটা এইভাবে লিখেছো, এটা এইভাবে নয়, এটা শুদ্ধ বানান এটা হবে, শুদ্ধ বানান এটা হবে, শুদ্ধ বানান এটা, আফটার কমপ্লিটিং হিজ রাইটিং। নেক্সট, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে হিতকর বা লাভদায়ক মনে করা হয়। ওই পরিবেশ তৈরির একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে আমরা হিতকর বা লাভদায়ক বলে মনে করি। আমরা মনে করি কি, যে মুদ্রণ যে সমৃদ্ধ পরিবেশ আছে এটা খুব লাভদায়ক। ওই পরিবেশ তৈরির জন্য একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ কি দেখি তো, শিশুদের মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান করা, শ্রেণীকক্ষ ও স্কুলের দেওয়ালগুলিতে কৌতূহল উদ্দীপক, গল্প, কবিতা, শিশু সম্পর্কিত তথ্যাবলী সেটে রাখা, শিক্ষক শিক্ষিকাদের মুদ্রিত কর্মবিধি বা ম্যানুয়াল, হ্যান্ডবুক, গাইডবুক প্রদান করা, শিশুদের অঙ্গুলি মুদ্রণ বা থাম্ব প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, অন্যান্য মুদ্রণ কার্যের মতো সৃজনশীল কার্যাবলীর সুযোগ প্রদান করা। 117 কারেক্ট আনসার কী হবে? দেখুন, আমাদের মুদ্রা কথা হচ্ছে শিশুরা শিখবে কি করে, এটা হচ্ছে মুদ্রা কথা। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের হাতে কর্মপ্রীতি ম্যানুয়াল বই দিয়ে দিলাম, হ্যান্ডবুক দিয়ে দিলাম, গাইডবুক দিয়ে দিলাম, শিক্ষক শিক্ষিকা কী করলেন, ঘরে নিয়ে চলে গেলেন, ইচ্ছা হলে একবার পড়লেন, না হলে পড়লেন না, তিনি ঘরে রেখে দিলেন। শিশুরা কী শিখলো? কিচ্ছু শিখলো না। শিশুদের অঙ্গুলি মুদ্রণ, থাম্ব প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং এইগুলা দিয়ে দিলাম, সেটা কোনো কিছু লাভ হলো না। শিশুরা মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান করলাম, সরকার থেকে বই সাপ্লাই দিয়েছে, আমরা কী করলাম, স্কুলে এসে বই ডিস্ট্রিবিউট করে দিলাম, বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইজ কমপ্লিটেড অল ওভার। ফটো আমরা স্ন্যাপ করে রেখে দিলাম যে আমরা বই ডিস্ট্রিবিউট করে দিয়েছি। শিশুদের শিক্ষা কোথায় হলো? শিক্ষা হলো না, ক্যান্সেল। তো শিশুদের শিক্ষা 4টা অপশন থেকে কখন হবে? যদি শ্রেণীকক্ষ বা স্কুলের দেওয়ালে যদি কিছু গল্প, যদি কিছু কবিতা, বা যদি কিছু ABCD, যদি কোনো আপেল, যদি কোনো কলা, যদি কোনো 1 2 3 4 এই ধরনের যদি কিছু লেখা থাকে, তখন ওই জিনিসগুলো দেখে দেখে শিশুরা কিন্তু অনেক কিছু শিখতে পারে। দ্যাট ইজ কল অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন।
নিপুণ ভারত নিপুণ আসাম FLN মিশন, বহুত বড়িয়া ভাই একটা কনসেপ্ট। এই কনসেপ্ট কিন্তু এবার নতুন 2-3 বছর থেকে 2022 থেকে আমরা দেখতে পাচ্ছি 2022-এ 2023-এ এবং লাস্ট যে 2023-24-এর যে পরীক্ষা হয়েছিল, এই 24-এর জানুয়ারি মাসের যে পরীক্ষা, এই পরীক্ষাতেও কিন্তু আমাদের এই FLN নিপুণ আসাম থেকে প্রশ্ন এসেছিল। এইবারও আমাদের FLN নিপুণ আসাম থেকে প্রশ্ন আসবে, আপনারা ভালো করে দেখবেন এই টপিকটা। নিপুণ ভারত মিশন কার্যাবলী অনুযায়ী প্রত্যেকটা রাজ্যকেই FLN এর শিকন লক্ষ্য আবশ্যক রূপে পূরণ করতে হবে। প্রথম শ্রেণীতে অনুধাবন সহকারে পঠনের লক্ষ্য হলো। আর একটা কথা, এই সবগুলা ক্লাসের PDF তথা 2012 থেকে শুরু করে 2024 ইংরেজির পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অফিসিয়াল আনসার কি সহ ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে দিন। এখান থেকে আপনি সেই বইটা ডাউনলোড করে নিতে পারবেন। কিছু সামান্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর আপনার ইমেল বা জিমেলে আপনি চেক করবেন, এখানে আপনার PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডাউনলোড হতে তবুও প্রবলেম হয়, অবশ্যই সহজ গুরুর আপনারা কমেন্ট করবেন। কমেন্টে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আমি আপনাদের পাঠিয়ে দেব। কোনো সমস্যা প্রবলেম হবে না, আমি রয়েছি আপনাদের সঙ্গে, টেনশনের কোনো ব্যাপার নেই। আপনারা শুধুমাত্র ভালোভাবে একটু প্র্যাকটিস করুন, এক্সামটা যাতে একটা ভালো নম্বর ক্র্যাক করতে পারেন এইবার, এই প্রত্যাশা রাখবেন, কারণ সময় কিছুটা রয়েছে তুলনামূলকভাবে। দেখুন, তো এই নিপুণ আসাম বা FLN এর মতে প্রথম শ্রেণীতে অনুধাবন সহকারে পঠনের লক্ষ্য কী? বয়স অনুপাতে নির্ধারিত অপঠিত আননোন টেক্সট থেকে 4-5টি সহজ শব্দ সম্বলিত ছোট ছোট বাক্য পড়তে পারা, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চান। শিক্ষিকা তার শিক্ষার্থীর কী করতে চাইলেন? তিনি লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চাইলেন। এ ব্যাপারে কোনটি তার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হবে? শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চাইলেন, যে আমার সেই শিশুটির লিখন সামর্থ্য যাচাই হচ্ছে কিনা না আমরা একটু দেখে নিই। তো এক্ষেত্রে তিনি কী করবেন? সাক্ষাৎকার করবেন, রুবিক্স করবেন, পোর্টফোলিও করবেন, আত্মমূল্যায়ন করবেন। 120। এক্ষেত্রে কারেক্ট আনসার কি? পোর্টফোলিও হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।